সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের 180 দিনের একটি রূপরেখা প্রকাশের কথাও জানান তারা। ইউসুফ আলী রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিববৃন্দ। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন, সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভর্নমেন্ট হিসাবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদের সদস্যদেরকে কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে, সেইটা খুবই কঠোরতার সাথেই তার অবস্থানটা তিনি জানিয়েছেন। স্বস্তিতে মানুষ যাতে রোজা পালন করতে পারে সেই উদ্যোগ নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তারা। বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয় এবং ইফতারের সময়, এই তিনটা বিষয়কেই মূলত আমরা অগ্রাধিকারের সেই বিষয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রীবর্গরা আছেন তারা তাদের একটা কর্মপরিকল্পনা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে ওনার কাছে হাজির করবেন এবং তারপরে আবার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। 180 দিনের একটা পরিকল্পনার কথা বলা হয়েছে, সেই পরিকল্পনাটা কি? যে কোনো লক্ষ্য, তা আশু লক্ষ্যই হোক আর দূরদর্শী লক্ষ্যই হোক, তা তো বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবসম্মত সময় দরকার। আমরা হিসাব করে দেখেছি যে জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই, সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার, সেটা নিয়ে তিনি খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। দৃশ্যমান উন্নয়ন করতে 6 মাসের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রীরা। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। শপথ নেয়ার একদিন পর সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে তারেক রহমান যুগের শুভ সূচনা হলো। সচিবালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি। আজ রাত 9:45 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বার্তায় তথ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ, যেখানে তিনি তার কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া একটি বৃক্ষরোপণও করেন তিনি। সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর 12:30 থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নেওয়ার প্রথম দিনেই জনমানুষের প্রত্যাশা পূরণ ও দেশ পুনর্গঠনের অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে সকাল থেকেই সচিবালয়ে ছিল উৎসবের আমেজ। দুপুরে নিজ নিজ দপ্তরে যোগ দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা সাংবাদিকদের সাথে আলাপকালে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং প্রত্যাশা পূরণের কথা তুলে ধরেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সচিবালয়ে ছিল উৎসবের আমেজ। বেলা 12টার পর থেকেই সচিবালয়ে প্রবেশ করতে থাকেন মন্ত্রিসভার সদস্যরা। বেলা 12:30টার দিকে মন্ত্রণালয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, মানুষের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে তা পূরণ করা হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। শুভেচ্ছা গ্রহণ শেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে দেশবাসীর দোয়া চান নতুন মন্ত্রিসভার সদস্যরা। নিরাপদ বাংলাদেশ গড়তে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকে আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি, সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব। মন্ত্রণালয়ে যোগ দিয়ে মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। আমাদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে না। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাবে তার মন্ত্রণালয়। আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে, সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পৃষ্ঠপোষকতা নয়, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, তাদের প্রথম চ্যালেঞ্জ ক্ষমতার ভারসাম্য তৈরি করা। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো একটা দুটো মন্ত্রণালয়, যেটা একভাবে বলা চলে যে পুরো দেশের একটা কেন্দ্রীয় জায়গা। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হলে শুধু হাই জাম্প নয়, পোল ভোল্ট জাম্প দিতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের
শুধু হাই জাম্প না, পল ভল জাম্প দিতে হবে। সাংবাদিকদের উন্নয়ন ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে মানুষের জানার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্দোলন সংগ্রামের অন্যান্য সকল সাথীদেরকে আমরা যেভাবে মূল্যায়ন এবং তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদেরকে আমরা সেভাবেই বিবেচনা করব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আমি একটা আহ্বান রাখলাম, জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। জামাত আমির বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ফজরের নামাজের পরেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কার কর্মসূচিতে নামেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর মিরপুরের মণিপুর এলাকায় এক কর্মসূচি পালন করেন তিনি। এ সময় জামাত আমির জানান, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চান তারা। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল বলেন ডাক্তার শফিকুর রহমান। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইর কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। উন্নয়ন কাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা। আমরা কিন্তু ছেড়ে দেব না। ইলিয়াস মাতবর, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের এল সভায় এই তথ্য জানানো হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান সহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত মোট 36 দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি সংক্রান্ত আলাদা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটের মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনের সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। সংবিধানের সাথে সাংঘর্ষিক রেখে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটা অবৈধ ঘোষণার জন্য আমি এই রিটটি ফাইল করেছি, জনস্বার্থে এই রিটটি ফাইল করেছি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট শপথ নিলেও নেয়নি সরকারি দল বিএনপি। এ নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা বেআইনি। আবার কোনো আইনজীবী মনে করেন, সংবিধানের দোহাই দিয়ে শপথ না নেওয়া বিএনপির ভুল সিদ্ধান্ত। এস এম আরিফের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নেন বিজয়ীরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে 11 দলীয় জোট শপথ নিলেও নেয়নি সরকারি দল বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। বিএনপির এই সিদ্ধান্ত আইনসম্মত বলে মনে করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আমি বিএনপির স্ট্যান্ডটাকে আমি সংবিধান মোতাবেকই মনে করি, আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না। সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত, মূলত সংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। আইনজীবী ওমর ফারুক বলছেন ভিন্ন কথা। তার মতে সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়া অযৌক্তিক সিদ্ধান্ত। পার্লামেন্ট সেশন শুরুর আগেই অহেতুক শপথ না নিয়ে যে বিতর্কের তৈরি হয়েছে, এটা আমি মনে করি ঠিক হয়নি, আমি মনে করি যৌক্তিক হয়নি। আমি মনে করি এটিতে আমাদের পার্লামেন্টের এই সেশনগুলো হোঁচট খাবে কিনা আমার সন্দেহ। এদিকে গণভোটের বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ বেআইনি উল্লেখ করে আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, শপথের বিষয় নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পরিবর্তনের কারণে মানুষ অনেক কিছু চেয়েছে এবং এই যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, অনেকগুলো ভালো জিনিস আছে। এটা হোক, এটাও কিন্তু আমরা চাই, সবাই চাই, কিন্তু এটা অবৈধভাবে না। অবৈধভাবে হলে সেটার কোনো মূল্য থাকবে না। সব জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যার সমাধানের দিকে যাওয়া উচিত বলে মত আইনজীবীদের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা উপস্থাপন শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই বিচারিক কার্যক্রম। এখন এই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার পর্ব শুরু হয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি আসামি সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলা, সেটার প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে।